ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা সংক্ষেপে এফএমডি। নামটা শুনে হয়তো খুব সাধারণ কোনো অসুখ মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এটা একটা বিশ্বজোড়া অর্থনৈতিক টাইম বোমা, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। চলুন এই গুরুতর ঝুঁকির গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। একবার এই সংখ্যাটা দেখুন তো, $80 বিলিয়ন। ভাবা যায়, অস্ট্রেলিয়ার মতো একটা দেশে যদি এফএমডি একবার ছড়িয়ে পড়ে, তাহলে আগামী 10 বছরে তাদের অর্থনীতির ক্ষতির অঙ্কটা ঠিক এই জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ভয়ঙ্কর আর্থিক বিপর্যয়ের আগাম সংকেত। কিন্তু দেখুন, যা অস্ট্রেলিয়ার জন্য একটা ভবিষ্যতের আশঙ্কা, সেটাই কিন্তু ভারতের জন্য এক কঠিন বর্তমান। অস্ট্রেলিয়া যখন সম্ভাব্য ক্ষতির হিসাব করছে, ঠিক সেই মুহূর্তে ভারত প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার বাস্তব ক্ষতির শিকার হচ্ছে। এই তুলনাটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা কতটা গভীর আর এর প্রভাব বিশ্বজুড়ে কতটা মারাত্মক। এই যে বিলিয়ন ডলারের ক্ষতির কথা বলছি আমরা, সেটা তো গেল একদিক। কিন্তু যে পশুগুলো এই রোগে কষ্ট পায়, তাদের যন্ত্রণার তো কোনো আর্থিক হিসেব হয় না, তাই না? চলুন এবার দেখি এই এফএমডি রোগটা আসলে পশুদের সাথে ঠিক কী করে। তো এই এফএমডি জিনিসটা আসলে কি? এটা হলো একটা ভাইরাস ঘটিত রোগ, আর এর জন্য দায়ী একটা ভাইরাস যার নাম পকর্না ভাইরাস। আর এটা ছড়ায় বলতে গেলে বাতাসের বেগে। এর প্রধান শিকার কারা? গরু, মহিষ, শূকর, ভেড়া, ছাগলের মতো চেরা খুরযুক্ত প্রাণীরা। এর সংক্রমণ ক্ষমতা এতটাই বেশি যে একবার ছড়ালে একে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। রোগে আক্রান্ত হলে পশুদের অবস্থাটা বেশ শোচনীয় হয়ে ওঠে। প্রথমে সাংঘাতিক জ্বর আসে, প্রায় 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। এরপর মুখ, পা আর বাটে যন্ত্রণাদায়ক ফোসকা দেখা দেয়, যেগুলো ফেটে গিয়ে গভীর ঘায়ের সৃষ্টি করে। মুখ থেকে তো অনবরত দড়ির মতো লালা ঝরতেই থাকে, আর পায়ের তীব্র ব্যথায় পশুটা এতটাই কাবু হয়ে পড়ে যে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলে। আর ছোট বাছুরদের জন্য তো এই রোগটা প্রায় সাক্ষাৎ মৃত্যুদূত। ভাইরাসটা সরাসরি তাদের হৃৎপিণ্ডের পেশিতে আক্রমণ করে, যেটাকে বলে মায়োকার্ডাইটিস। এতে হৃৎপিণ্ডে বাঘের ডোরাকাটা দাগের মতো চিহ্ন তৈরি হয়, আর ঠিক এ কারণে একে টাইগার হার্ট বলা হয়। এই অবস্থাটা প্রায়শই বাছুরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কোনো পরিসংখ্যান বা ডেটা নয়, একজন খামারির নিজের মুখের কথা শুনলেই এর আসল যন্ত্রণাটা বোঝা যায়। তিনি বলছিলেন, আমরা 15 কিলো দুধ পেতাম, এখন পাই 1 কিলো। দুধটা যেন উধাও হয়ে গেছে। শুধু একটা বাক্য, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা গোটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। এটা শুধু একটা রোগ নয়, এটা একজন খামারির সারা জীবনের পরিশ্রম আর জীবিকাকে এক মুহূর্তে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত বিধ্বংসী একটা রোগ, এর বিরুদ্ধে দেশগুলো লড়ে কিভাবে? এর উত্তরটা হলো বায়োসিকিউরিটি। সহজ কথায় বললে, এটা একটা জৈব সুরক্ষা ব্যবস্থা, মানে জীবাণু সংক্রমণ থেকে নিজেদের বাঁচানোর একটা পদ্ধতি। চলুন অস্ট্রেলিয়ার মডেলটা দেখে প্রতিরোধের এই 3টি স্তর সম্পর্কে একটু জানি। তাদের কৌশলটা মূলত 3 ধাপে সাজানো। প্রথম ধাপ, সীমান্তের বাইরে, মানে ইন্দোনেশিয়ার মতো ক্ষতিগ্রস্ত দেশে ভ্যাকসিন আর প্রযুক্তি পাঠিয়ে রোগের উৎসটাকেই শুকিয়ে পড়ার চেষ্টা করা। দ্বিতীয় ধাপ, সরাসরি সীমান্তে। এখানে বিমানবন্দরে আসা প্রত্যেক যাত্রী আর পণ্যের কঠোরভাবে পরীক্ষা করা হয়, এমনকি জীবাণুনাশক ম্যাট ব্যবহার করে জুতোও পরিষ্কার করে নেওয়া হয়। আর শেষ ধাপ, সীমান্তের ভেতরে। দেশের ভেতরে কোনোভাবে অবৈধ আমদানি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে দোকানে দোকানে নিয়মিত নজরদারি চালানো হয়। কিন্তু এত সাবধানতার পরেও যদি কোনো পশু অসুস্থ হয়েই পড়ে, তখন কি করা হয়? এখানেই চিকিৎসার প্রশ্নটা আসে। চলুন আধুনিক আর প্রচলিত দুটো পদ্ধতির দিকেই তাকানো যাক, আর দুটোরই মূল মন্ত্র হল সাপোর্টিভ কেয়ার বা সহায়ক যত্ন। ব্যাপারটা বুঝতে হলে চলুন করোনার কথা ভাবি। এফএমডিও কিন্তু অনেকটা সেরকমই একটা ভাইরাস। যেমনটা আমরা সবাই এখন জানি, অ্যান্টিবায়োটিক তো ভাইরাস মারতে পারে না, তাই না? ওটা ব্যাকটেরিয়ার জন্যে। তাই এফএমডিতে ভারী অ্যান্টিবায়োটিক দিলে কোনো লাভ তো হয় না, উল্টে পশুর দুধ উৎপাদন কমে যেতে পারে। আসল সমাধান হলো সহায়ক যত্ন, মানে পশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সে নিজেই ভাইরাসের বিরুদ্ধে লড়ে জিততে পারে। তো এই সাপোর্টিভ কেয়ারের দুটো দিক আছে। আধুনিক চিকিৎসায় পশুদের ব্যথা কমানো হয়, ভিটামিন দেওয়া হয়, আর অন্য কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ আটকাতে হালকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অন্যদিকে আমাদের বহুদিনের পুরনো দেশীয় টোটকাগুলো কিন্তু দারুণ কার্যকর, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পায়ের ঘা পরিষ্কার করা বা মুখের ঘায়ে আরাম দিতে মধু আর রাগির আটার পেস্ট লাগানো। দুটো পদ্ধতি কিন্তু পাশাপাশি চলে আর দারুণ কাজ করে। এখানে একটা দারুণ রেসিপি আছে, যেটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। অসুস্থ পশুকে খুব তাড়াতাড়ি শক্তি ফেরাতে এটা ম্যাজিকের মতো কাজ করে।
200 গ্রাম চালের গুঁড়ো, 200 গ্রাম গমের আটা আর 200 গ্রাম রাগির আটার সাথে একটু গুড় মিশিয়ে ফুটিয়ে একটা জাউ তৈরি করতে হয়। যেহেতু পশুটা মুখের ঘায়ের জন্য শক্ত খাবার খেতে পারে না, এই পুষ্টিকর জাউটা খুব সহজে গিলতে পারে আর শরীরে শক্তিও পায়। এই যে এত বড় একটা লড়াই, এটা কিন্তু শুধু সরকার বা বিজ্ঞানীদের একার নয়। এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। কারণ বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষা আমাদের সবার সম্মিলিত একটা দায়িত্ব। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে জরুরি কথাটা কি যা আমাদের সবার মনে রাখা দরকার? দেখুন, খামারিদের জন্য কিছু দায়িত্ব আছে, আবার যারা ভ্রমণ করেন তাদের জন্য কিছু নিয়ম আছে। খামারিদের উচিত তাদের খামারের সুরক্ষা পরিকল্পনাকে সবসময় আপডেট রাখা, বাইরে থেকে আসা লোকের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং দুধের গাড়ি চলাচলের পথ পরিষ্কার রাখা। আর যারা ভ্রমণ করেন তাদের দায়িত্ব আরও বড়। বিদেশ থেকে ফেরার সময় সঙ্গে আনা যে কোনো খাবার বা প্রাণীজ পণ্যের কথা অবশ্যই জানাতে হবে এবং জুতো সবসময় পরিষ্কার রাখতে হবে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। একবার ভাবুন, সামান্য একটা খাবারের টুকরো বা একজোড়া নোংরা জুতো, হ্যাঁ, শুধু এইটুকুই একটা দেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের সংকটের মুখে ফেলে দিতে পারে। তাই বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষা এটা আমাদের সবার দায়িত্ব।